ক্লাসের সবার অ্যাটেন্ডেন্স নিতে গিয়ে আয়শা হঠাৎ ভয় পেয়ে মাঝপথে থেমে যায়, কারণ সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে ক্লাসে ২৯ জন নয় বরং ৩০ জন বসে আছে। অথচ সবাই জানে আজ ক্লাসে একজন স্টুডেন্ট আসেনি, তাই ক্লাসে ২৯ জনই থাকার কথা। তখন পাশে দাঁড়িয়ে থাকা ক্লাসের মনিটর সাবা টিচারের কাছ থেকে কনফার্ম করে, আর টিচারও জানায় যে আজ ক্লাসে স্টুডেন্ট সংখ্যা ২৯ জনই। তো কনফিউশন ক্লিয়ার করতে তারা দুজনেই আবার স্টুডেন্টদের গুনতে শুরু করে, কিন্তু এবার আয়শা আর ৩০ সংখ্যাটা মুখে আনে না, কারণ সে ততক্ষণে বুঝে গেছে ওই ২৯ নাম্বার ব্যক্তিটা কোনো মানুষ নয় বরং একটা আত্মা। আসলে কিছুদিন আগে থেকেই আয়শা অদ্ভুতভাবে এক বিশেষ ক্ষমতা পেয়ে যায়, যার ফলে সে তার চারপাশে আত্মাদের দেখতে শুরু করেছে। সে নিজেও জানে না কিভাবে এই শক্তি তার মধ্যে এলো, কিন্তু এখন সে যেন এই পৃথিবীটা পুরোপুরিভাবে আলাদাভাবে দেখতে পাচ্ছে। তবে আশেপাশের কেউ যাতে তাকে পাগল বা অদ্ভুত না ভাবে, তাই সে সবসময় নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করত। তো স্কুল শেষ হওয়ার পর আয়শা যখন বাসে করে বাড়ি ফিরছিল, হঠাৎ তার নজর যায় সামনের সিটের দিকে, যেখানে কিনা অনেক ভয়ঙ্কর একটা আত্মা বসেছিল। আর এমন দৃশ্য দেখে আয়শার চোখ একদম কপালে উঠে যায়। আর ওই বিরক্তিকর আত্মার হাত থেকে বাঁচতে আয়শা মাঝপথেই বাস থেকে নেমে রাস্তার ধারে বসে পড়ে। আর উপায় না পেয়ে সে তার ফোনে সার্চ করতে শুরু করে ভূত দেখতে পেলে কি করা উচিত। সেখানে এক ভিডিও ব্লগার বলেছিল ভূত দেখলে একদমই ভয় পাওয়া যাবে না, বরং তাকে অনেক জোরে জোরে বকা দিতে হবে, এতে সে নিজেই ভয় পেয়ে পালিয়ে যাবে। তো ওই ভিডিওটা দুইবার দেখে মনে খানিকটা সাহস সঞ্চয় করে আয়শা বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু কিছু দূর যেতেই একটা ছোট্ট ভূত ঠিক তার সামনে এসে হাজির হয়। আয়শা কোনো মতে নজর এড়িয়ে নিজের হার্টবিট কন্ট্রোলে রেখে তার পাশ দিয়ে চুপচাপ বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু যখন সে আর চোখে পেছনে তাকায়, তখন দেখে সেই ছোট্ট ভূতটা পলক না ফেলে তাকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। তখন আয়শা ভাবে এবার তাহলে সেই ব্লগারের বলা বুদ্ধিটাই কাজে লাগানো যাক। আর সে নিজেকে খুবই সাহসী প্রমাণ করার জন্য ভূতটার দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে একদম ছোট মনে করো না, আমি কিন্তু তোমাকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। কিন্তু কথাটা বলা মাত্রই ভয়ে একটা চিৎকার দিয়ে সে উল্টো দিকে দৌড় দেয়। আর সেই ছোট্ট ভূতটাও ঠিক তার পেছনে পেছনে দৌড়াতে শুরু করে। তবে ভাগ্য ভালো যে আয়শার বাড়ি খুব কাছেই ছিল, তাই সে বাড়ির ভেতরে ঢোকা মাত্রই ভূতটা দরজার সামনেই থেমে যায়। আর এতে আয়শা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর সে আবারও ফোন হাতে নিয়ে ভূত তাড়ানোর ভিডিও দেখতে শুরু করে। কিন্তু এবার অন্য এক ব্লগার বলছিল ভূতের উপর চিৎকার করাটা জীবনের সবচেয়ে বড় ভুল, এতে তারা আরো বেশি উত্তেজিত হয়ে যায়। ব্লগারের এমন কথা শুনে আয়শা তো চিন্তায় পড়ে যায়, কারণ তারা নাকি চিৎকার করলে উল্টো পিছু নিয়ে একদম বাড়ি পর্যন্ত চলে আসে। তাই আয়শা এবার ভয়ে ভয়ে মাথা তুলে তাকাতেই দেখে সত্যি সেই পিচ্চি ভূতটা এখন তার সামনে দাঁড়িয়ে টিভি দেখছে। তবে ওই ব্লগার একটা বুদ্ধিও দিয়েছিল, যদি ভূত দেখো তবে এমন ভাব করো যেন তুমি কিছুই দেখোনি। আয়শাও ঠিক সেটাই করে। ভূতটা তার সামনে লাফালাফি করুক বা ভয় দেখাক, সে এমন ভাব করে যেন সেখানে কেউই নেই। তো পরদিন সকালে স্কুলে যাওয়ার সময় আয়শা দেখে রাস্তার মাঝখানে আরেকটা আত্মা অদ্ভুতভাবে মাথা নিচে করে বসে আছে। তাই এবার নিজেকে শান্ত রাখতে সে কানে ইয়ারফোন গুঁজে গান ছেড়ে দেয় আর নিচের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করে, যাতে কেউ বুঝতে না পারে যে সে ভূত দেখতে পাচ্ছে। কিন্তু পরের মুহূর্তেই তার ভুল ভাঙে। ওটা আসলে কোনো ভূত ছিল না, ছিল এক জ্যান্ত মুরব্বী আঙ্কেল। আয়শা তাকে ভূত ভেবে কিছু বলাই ওই আঙ্কেল আয়শার উপর প্রচন্ড রেগে যায়। তাই আয়শা তখন তাড়াতাড়ি হাত জোর করে ক্ষমা চেয়ে নিজের ব্যাগ গুছিয়ে নিয়ে সেখান থেকে চম্পট দেয়। তো ভয় কাটিয়ে সে দৌড়ে স্কুলের গেটে পৌঁছালে তার দেখা হয় ক্লাস মনিটর সাবার সাথে। এরপর আয়শা হাসি মুখে সাবার কাছে যায়, কিন্তু পরক্ষণেই তার হাসি যেন পাথরের মতো জমে যায়, কারণ সে দেখে তার কটা বান্ধবী সাবার কাঁধের উপর একটা ভূতের হাত রাখা আছে। কিন্তু উপায় না পেয়ে আয়শা এমন ভাব করে যেন সবই ঠিক আছে, আর খুব সাবার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে সে কাল কেন স্কুলে আসেনি। তখন সাবা জানায় সে নাকি শ্মশান ঘাটে গতকাল সারা রাত একটা প্রার্থনার অনুষ্ঠানে ছিল। এটা শুনে আয়শা বুঝে যায় ওখান থেকেই এই ভূতটা সাবার পিছু নিয়েছে। তো ওই দিন দুপুরে টিফিনের ফাঁকে আয়শা লুকিয়ে ফোনে ভূত তাড়ানোর উপায় খুঁজতে থাকে। সেখানে লেখা ছিল লবণ আর তসবি সাথে রাখলে ভূত তাড়াতে সাহায্য করে। তাই লাঞ্চের সময় সাবা যখন অন্যমনস্ক ছিল, আয়শা চট করে সাবার কাঁধের উপর একটু লবণ ছিটিয়ে দেয়, কিন্তু এতে কোনো কাজ হয় না। তবে বিকালে আয়শা লক্ষ্য করে সাবার কাঁধ থেকে সেই ভূতের হাতটা গায়েব হয়ে গেছে, যা দেখে আয়শা যেন একটু স্বস্তি পায়। তো ওই দিনই সাংস্কৃতিক উৎসবে
উৎসবের প্রোগ্রামের জন্য লটারি করার কথা ছিল। তাই সব ক্লাসের মনিটররা স্টেজে জড়ো হয় তাদের ক্লাসের জন্য একটা প্রোগ্রাম বেছে নিতে। তো যখন সাবার পালা এলো, সে বেশ কনফিডেন্সের সাথে বলে যে তার ডান হাত নাকি খুবই লাকি, তাই সে লটারিতে ভালো জিনিসটাই পাবে। কিন্তু আয়েশার নজর হঠাৎ আবার সেই ভূতের হাতের দিকে আটকে যায়, কারণ সেই হাতটা আবার ফিরে এসেছে। তখন আয়েশার মন বলছিল খারাপ কিছু একটা হতে যাচ্ছে। ঠিক ওই সময় স্টেজের এক পাশে দাঁড়ানো দুজন স্টুডেন্ট নিজেদের মধ্যে ফিসফিস করে ওই ভূতের হাতের কথা বলছিল। আসলে ওরাও আয়েশার মতো আত্মা দেখতে পেত। তারা খেয়াল করে যে সাবার পাশে থাকা ওই আত্মাটা মোটেই সাধারণ কিছু নয়, বরং বেশ খতরনাক। এর কয়েক মুহূর্ত পরে আয়েশা এখানে আরেকটা আত্মা বসে থাকতে দেখতে পায়। ঠিক তখনই ওই আত্মাটা গিয়ে তাদের ক্লাস টিচারের একদম গা ঘেঁষে বসে পড়ে আর বড় বড় চোখ করে টিচারের পেটের দিকে তাকিয়ে থাকে। তাই আয়েশা কোনো উপায় না দেখে সাথে সাথে অভিনয় করে বলে, ম্যাডাম, আমার পেটে খুবই ব্যথা করছে। এটা শুনে সাবা আর টিচার মিলে তাকে ধরে দ্রুত ওই জায়গা থেকে বের করে নিয়ে যায়। তখন স্টেজে দাঁড়িয়ে থাকা ওই দুই স্টুডেন্ট এটা দেখে নিশ্চিত হয়ে যায় যে আয়েশাও তাদের মতোই সেও ভূত দেখতে পায়। তাই বিষয়টা পুরোপুরি কনফার্ম করার জন্য তাদের মধ্যে জারা নামের মেয়েটা আয়েশার কাছে এসে বলে, চলো সবাই মিলে একটা ছবি তুলি। এই বলে সে আয়েশা আর সাবার একটা ছবি তুলে দেয়। যারা যখন ছবিটা দেখায়, আয়েশার নজর সোজা গিয়ে পড়ে সেই ভূতের হাতটার উপর। কিন্তু আয়েশা কোনোভাবেই চায় না যে অন্য কেউ জানুক সে আত্মা দেখতে পায়। তাই সে নিজের মুখটা একদম স্বাভাবিক রাখে, যেন সে ছবিতে কিছুই দেখতে পাচ্ছে না। আয়েশার এমন ভাব দেখে যারা ভাবে হয়তো তার আন্দাজ ভুল ছিল, তাই সে একটু হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ফদ নামের অপর ওই ছেলেটা হার মানতে রাজি ছিল না। সে এখনো বিশ্বাস করে যে আয়েশা ঠিক তার মতোই, অর্থাৎ সেও আত্মা দেখে। তাই ফদ আয়েশাকে একটা পুরনো ঘটনার কথা জানায়। সে বলে অনেক বছর আগে এই স্কুলে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। স্কুলের বিল্ডিং হঠাৎ ধসে পড়েছিল আর তাতে প্রায় 50 জন ছাত্র আর শিক্ষকের প্রাণ চলে গিয়েছিল। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, এই দুর্ঘটনা ঘটেছিল ঠিক এই সাংস্কৃতিক উৎসব বা কালচার ফেস্টিভ্যালের দিনেই। এমনকি কয়েকজন অভিভাবকও ওই সময় বিল্ডিং এর নিচে চাপা পড়ে মারা গিয়েছিলেন। আর ওই দুর্ঘটনার পর থেকে স্কুলের ভেতরে অনেক আত্মা আটকে আছে, কিন্তু তারা সবাই ছিল সাধারণ মানুষ। তাই তাদের আত্মা খুব একটা শক্তিশালী নয় আর তারা স্কুলের সীমানার বাইরেও যেতে পারে না। তবে প্রতি বছর যখন কালচারাল ফেস্টিভ্যাল বা সাংস্কৃতিক অনুষ্ঠান আসে, তখন এই আত্মাগুলো খুব বেশি অ্যাক্টিভ হয়ে যায়। তো তখন ফদ একটা অদ্ভুত আইডিয়া দেয়। সে বলে যে এই বছর যদি তারা হন্টেড হাউস বা ভূতের ঘর টাইপ কোনো ইভেন্ট করে, তবে হয়তো সব আত্মা এক জায়গায় জড়ো হবে আর জায়গাটা একদম জ্যান্ত ভূতদের একটা আস্তানার মতো লাগবে। আয়েশা বুঝতে পারছিল না যে ফদ কেন তাকে এসব কথা বলছে, তবে সে এটুকু বুঝতে পারে যে ফদের উদ্দেশ্য খুব একটা খারাপ নয়। তো যাই হোক, স্কুল শেষ করে আয়েশা বাজারে যায় আর নজর থেকে বাঁচার জন্য একটা তসবিহ বা পুতির মালা কিনে আনে। সে সাবাকে এটা দিয়ে বলে, এটা পড়লে তোর ভাগ্য খুলে যাবে। তো সাবাও কিছু না ভেবে হাসি মুখে ওটা নিজের হাতে পড়ে নেয়। কিন্তু সাবা সেটা হাতে পড়তেই হঠাৎ ওটার সুতো ছিঁড়ে যায়। আয়েশা বুঝে যায় এটা খুবই অশুভ লক্ষণ, কারণ সাবার হাতে লেগে থাকা ওই আত্মাটাই এই পবিত্র মালাটা ছিঁড়ে ফেলেছে। তাছাড়া আয়েশা তখন দেখে সাবার হাতে থাকা সেই ভূতের হাতটা এখন আরো অনেক বড় হয়ে গিয়েছে। এটা দেখে সে আরো ভয় পেয়ে যায়। তাই আয়েশা এবার আর দেরি না করে সাবাকে ধরে টেনে পাশের একটা ছোট্ট মন্দিরের দিকে নিয়ে যায়। সে সাবাকে বোঝায় যে এখানে মন থেকে মানত করলে ভাগ্যের চাকা খুলে যায়। এটা তো শুনে সাবা আয়েশার কথা বিশ্বাস করে নেয়। তাই সে ভক্তি আর বিশ্বাস নিয়ে চোখ বন্ধ করে মানত করতে থাকে। কিন্তু আয়েশা যখন পেছন ফিরে তাকায়, সে দেখে মন্দিরের দরজায় সেই আত্মাটা দাঁড়িয়ে আছে। হাতটা দেখে আয়েশা চিনতে পারে যে এটা সেই আত্মা যেটা সাবার কাঁধে চেপেছিল। তবে সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো আত্মাটা এখন সাবার শরীর থেকে আলাদা হয়ে গেছে। আয়েশা এবার যেন একটু শান্তিতে শ্বাস নিতে পারে। যাই হোক, এর ঠিক কয়েকদিন পরে তাদের ক্লাস টিচার রেহানা ম্যাম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, কারণ সে খুব শীঘ্রই মা হবে। তো আয়েশা ওই ম্যামের দিকে তাকাতেই দেখে তার পেটের চারপাশে অনেকগুলো হাতের ছাপ দেখা যাচ্ছে। এটা দেখে আয়েশা একদম ঘাবড়ে যায়। সে বুঝতেই পারছিল না এখন তার কি করা উচিত। ঠিক ওই সময় ফদ পেছন থেকে এসে খুবই নিচু স্বরে বলে, ভয় পাওয়ার কিছু নেই, এই আত্মাগুলো কোনো ক্ষতি করবে না, বরং এরা ম্যামকে পাহারা দিচ্ছে। আর এটা শুনে আয়েশা যেন আবারও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। তো এরপর দিন ক্লাসে আবার ভোট হয়, কারণ সাবা লটারিতে ভালো কোনো প্রোগ্রাম তুলতে পারেনি। তাই সবাই মিলে ঠিক করে যে এবারের ইভেন্ট হবে হন্টেড হাউস বা ভূতুরে ঘর। কিন্তু ঠিক তখনই প্রিন্সিপাল স্যার একটা খুশির খবর নিয়ে আসেন আর বলেন রেহানা ম্যাম একটা ফুটফুটে সুস্থ ছেলের জন্ম দিয়েছেন। খবরটা শুনে ক্লাসের সবাই যেন খুশিতে আত্মহারা হয়ে যায়। তো এরপর প্রিন্সিপাল বলে, যেহেতু ম্যাম এখন
অসুস্থ, তাই তার জায়গায় নতুন একজন অস্থায়ী শিক্ষক তোমাদের ক্লাস নিতে আসবে। তো সেই নতুন টিচার ভেতরে আসতেই দেখা যায় সে ছিল বেশ লম্বা, স্মার্ট আর দেখতেও দারুণ। ক্লাসের প্রায় সব মেয়ে তো তাকে দেখে একদম এক্সাইটেড হয়ে যায়, কিন্তু আয়েশার মুখে কোনো হাসি ছিল না। তার নজর আটকে ছিল সেই নতুন টিচার ফারহান স্যারের ঠিক পেছনে, কারণ সেখানে এমন কিছু একটা দাঁড়িয়ে ছিল যা শুধু সেই দেখতে পাচ্ছিল। আসলে ফারহান স্যারের পেছনে একটা কালো কুচকুচে ভূত সব সময় লেগে থাকে। সে কারো সাথেই কথা বলে না, জাস্ট চুপচাপ স্যারের পিছু পিছু ঘোরে। একদিন পর সাবা আর আয়েশার নেতৃত্বে ক্লাসে হন্টেড হাউস বা ভুতুরে ঘর সাজানোর কাজ শুরু হয়। স্কুলের ভেতরে থাকা প্রায় সব আত্মাই সেখানে জড়ো হতে শুরু করে, যেন তারাও এই ইভেন্টটা বেশ এনজয় করতে চায়। আয়েশা এই প্রথমবার একসাথে এতগুলো আত্মা দেখছে, তবে তার বুকের ভেতরটা ভয়ে কুকড়ে গেলেও সে মুখে এমন ভাব করে যেন কিছুই হয়নি, মানে যাতে কেউ কিছু বুঝতে না পারে। তো যাই হোক, এর পরের দিন ক্লাস শুরু হতেই ফারহান স্যার সাবার নাম ধরে ডাকে। এতে ক্লাসের বাকি সব মেয়েদের যেন হিংসা হতে শুরু হয়। সবাই হাসতে হাসতে বলতে থাকে, স্যার আমাদের নামগুলো মনে রাখুন। কিন্তু আয়েশার খেয়াল ছিল অন্য জায়গায়। সে দেখছিল যে সেই কালো ভূতটা সাবার দিকে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে, আর এ কারণেই সাবা হঠাৎ খুবই ক্লান্তি আর দুর্বলতা অনুভব করতে শুরু করে। আসলে ওই ভূতটা সাবার ভেতরের সব এনার্জি টেনে নিচ্ছিল, আর এতে যেন ধীরে ধীরে সাবার চেহারা ফ্যাকাশে আর রোগাটে হয়ে যায়। এরপর যখন ক্লাসে গ্রুপ ফটো তোলা হয়, তখন আয়েশা পরিষ্কার দেখতে পায় যে সাবার অর্ধেক শরীর এখন এই আত্মার কবলে চলে গেছে। কিন্তু আয়েশা তাকে এই সত্যিটা বলার সাহস পাচ্ছিল না, কারণ তার ভয় হচ্ছিল যে সাবা হয়তো এই ধাক্কাটা সহ্য করতে পারবে না। তবে সাবার এই অবস্থা দেখে আয়েশার মন একদম ভেঙে যায়। নিজের প্রাণের বন্ধুকে এভাবে শেষ হয়ে যেতে দেখে শেষ চেষ্টা হিসাবে সে সাবাকে আবার সেই মন্দিরে নিয়ে যায়, কারণ সে ভেবেছে প্রার্থনা করলে হয়তো এবারও এই আত্মাটা সাবার কাছ থেকে চলে যাবে। সাবা আবার মন থেকে প্রার্থনা করে ঠিকই, কিন্তু এবার আর কোনো কাজ হয় না। মানে মন্দিরের সেই পবিত্র শক্তি যেন সাবার উপর আর কোনো কাজ করছিল না। এতে আয়েশা বুঝে যায় যে পরিস্থিতি এখন হাতের বাইরে চলে গেছে। আর এভাবেই সাবার অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে। তার আচরণ হঠাৎ করেই খুবই খিটখিটে আর রাগী হয়ে যায়। সে এখন আয়েশার কোনো কথাই শুনতে চায় না। এমনকি একদিন রাগের মাথায় সে আয়েশাকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, আর পেছনে ফিরে না তাকিয়ে সেখান থেকে চলে যায়। ওই দিন বাড়ি ফিরে আয়েশা অনেক ভেঙে পড়ে, কারণ সে কোনোভাবেই বুঝতে পারছিল না কিভাবে তার বন্ধুকে এমন পরিস্থিতি থেকে বাঁচাবে। ঠিক ওই সময় সেই ছোট্ট ভূতটা আবার তার সামনে এসে হাজির হয়, আর ভয় পেয়ে আয়েশা চট করে ফোনটা হাতে নিয়ে এমন ভাব করতে থাকে যেন সে খুবই বিজি, কিন্তু ভয়ে তার আঙুলগুলো থরথর করে কাঁপতে থাকে। আর সেই সাথে বান্ধবীর চিন্তায় চোখ দিয়েও পানি পড়তে থাকে। তো পরদিন সকালে আয়েশার মনে পড়ে যে সাবার ইদানিং খুবই খিদে পায়, তাই সে সাবার জন্য অনেক রকমের খাবার রান্না করে টিফিন গুছিয়ে নেয়। আর স্কুলে গিয়ে আয়েশা অনেকক্ষণ ধরে সাবাকে খোঁজাখুঁজি করে, কিন্তু সাবাকে কোথাও খুঁজে পায় না। এরপর ফারহান স্যার ক্লাসে এসে জানায় যে সাবার শরীর খুব খারাপ, আর সে এখন কয়েকদিন বাড়িতেই রেস্ট নেবে। এটা শুনে আয়েশা দেরি না করে সাবার মাকে ফোন দেয় আর জানতে পারে সাবার অবস্থা আসলে খুবই সিরিয়াস। আয়েশা বুঝে যায় এই সব কিছুর পেছনে ওই কালো আত্মাটার হাত আছে, তাই সে দৌড়ে জারার কাছে যায়, কারণ সে ভূত তাড়ানোর ব্যাপারে অনেক কিছু জানতো। তো এবার আয়েশা আর কোনো লুকোছাপা না করে সরাসরি সত্যিটা বলে দেয় যে সে আত্মা দেখতে পায়। যারা পরিস্থিতি বুঝে আয়েশাকে একটা অদ্ভুত কথা বলে। সে জানায় সাবা এমন একজন মানুষ যাকে আত্মাগুলো খুব সহজেই অ্যাট্রাক্ট করে। আয়েশা আরও জানায় সবথেকে বড় সমস্যা হলো সাবা যত বেশি খাবার খাচ্ছে, ওই আত্মাটা তত বেশি তার শরীর থেকে এনার্জি শুষে নিচ্ছে। মানে সাবার শরীরে এনার্জি যত বাড়ছে, ওই ভূতটাও তাকে তত বেশি দুর্বল করে দিচ্ছে। যাই হোক, এরপর আয়েশা, যারা আর ফদ মিলে দূর থেকে ফারহান স্যারের উপর নজর রাখতে থাকে। ফদ তখন জানায় স্যারের পেছনে লেগে থাকা ওই কালো ছায়াটা মোটেও সাধারণ কোনো ভূত নয়। তখন যারা চোখ বন্ধ করে ওই আত্মাটার অতীত জানার চেষ্টা করে। কয়েক সেকেন্ড পর সে বলে ওঠে এটা কোনো সাধারণ ভূত নয়, এটা একটা জীব আত্মা, অর্থাৎ এমন এক মহিলা যে একসময় ফারহান স্যারের খুব কাছের কোনো মানুষ ছিল, আর এখন কোনো কারণে হয়তো সে ফারহান স্যারকে ছেড়ে যেতে চাইছে না, তাই সে সবসময় স্যারের পেছনে লেগে থাকে। আর সব থেকে ভয়ের ব্যাপার হলো যদি কোনো মেয়ে ফারহান স্যারের ধারে কাছে আসে, তবে এই আত্মাটা তাকে মারাত্মক কষ্ট দিতে শুরু করে। সাবাও ঠিক এই কারণেই ফেসে গেছে। এরপর যারা তার পকেট থেকে একটা তাবিজ বের করে আয়েশাকে দেয়, যেটা ওই আত্মাকে তার জায়গায়
ফেরত পাঠিয়ে দিতে পারে। সে আয়শাকে বলে এটা কোনোভাবে ফারহান স্যারের কাপড়ে লুকিয়ে লাগিয়ে দিতে হবে। আয়শা অনেক সাহস করে কাজটা করে ফেলে, আর ওদিকে যারা হাত জোর করে মন্ত্র পড়তে শুরু করে। কিন্তু অবাক করা ব্যাপার হলো ওই আত্মার উপর কোনো আছড়ি হয় না। সে আগের মতোই ফারহান স্যারের পিঠের সাথে লেপ্টে থাকে। এই দৃশ্য দেখে তারা তিনজনেই চুপ হয়ে যায়, কারণ পরিস্থিতি এখন আরো জটিল হয়ে গেছে। ওই রাতে আয়শা আবার সাবার মাকে ফোন দিলে জানতে পারে যে সাবার অবস্থা আরো খারাপ হয়ে গেছে, আর এখন সে পুরোপুরি সেন্সলেস। আর ওই হাসপাতালে তাদের সেই ক্লাস টিচার রেহানা ম্যামও ছিলেন। তাই খবর পেয়ে সে সাবাকে দেখতে আসে। তখন আয়শা ম্যামকে সব সত্যি কথা খুলে বলে। রেহানা ম্যাম সব শুনে বলে, আমি আর ফারহান ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি। আসলে ছোটবেলা থেকেই ফারহানের মা ওকে খুবই চাপের মধ্যে রাখতো, একা একা কোথাও যেতে দিতে চাইতো না। ম্যাম আরো বলেন, ছোটবেলায় ফারহানের নাচ গান বা আনন্দ করাও তার মা একদম সহ্য করতে পারতো না। ঠিক এই জায়গায় এসে ফদ পুরো বিষয়টা ধরতে পারে। ফারহান স্যারের পেছনে লেগে থাকা ওই কালো আত্মাটা আসলে স্যারের নিজের মায়ের আত্মা। রেহানা ম্যাম তখন বলে, যদি ওটা ওর মায়ের আত্মা হয় তবে ওটা তো সাধারণ আত্মা হওয়ার কথা, কারণ ফারহানের মা তো অনেক বছর আগেই মারা গিয়েছে। তখন ফদ আসলে বুঝতে পারে যে ফারহানের মা বেঁচে থাকতেও ফারহানকে খুব বেশি কন্ট্রোল করত, আর মরার পরেও এখনো তার সেই স্বভাবটা বদলায়নি। মানে ওই আত্মাটা এখন আর সাধারণ কোনো আত্মা নেই, বরং ভয়ঙ্কর একটা অভিশাপে পরিণত হয়েছে। আর সে সাবার শরীরের সব এনার্জি শুষে নিচ্ছিল, যাতে নিজে আরো শক্তিশালী হতে পারে আর সারা জীবন ফারহানের পাশে আটকে থাকতে পারে। তো এখন সাবাকে বাঁচানোর একটাই রাস্তা আছে, ফারহান স্যারের মায়ের আত্মাকে তার কাছ থেকে পুরোপুরি আলাদা করতে হবে। তো এটা শুনে যারা তখনই কিছু একটা করতে যাচ্ছিল, কিন্তু ফদ তাকে থামিয়ে দিয়ে বলে, এটা সাধারণ কোনো আত্মা না, একে সরাতে হলে উপরওয়ালার বিশেষ শক্তির সাহায্য লাগবে। আয়শার তখন মনে পড়ে যে প্রথমবার যখন সে মন্দিরে মানত করেছিল তখন সাবার অবস্থা একটু ভালো হয়েছিল, কিন্তু দ্বিতীয়বার কোনো কাজ হয়নি। ফদ তখন জিজ্ঞেস করে কোন সময় তারা মন্দিরে গিয়েছিল। আয়শা জানায় প্রথমবার দিনের বেলা আর দ্বিতীয়বার রাতে। ফদ তখন বলে, তাহলে তো বিষয়টা একেবারেই পরিষ্কার, সূর্য ডোবার পর মন্দিরের দেবতারা বিশ্রামে চলে যান, তাই রাতে প্রার্থনায় কোনো কাজ হয়নি। অর্থাৎ সাবাকে বাঁচাতে হলে দুপুরে মন্দিরে যেতে হবে। কিন্তু সমস্যা হলো সূর্য কিছুক্ষণ বাদেই ডুবে যাবে, তাই যদি মন্দিরে পৌঁছাতে দেরি হয়ে যায় তবে তাদের প্রার্থনায় কোনো কাজ হবে না। তাই আয়শা চট করে একটা বুদ্ধি বের করে। সে ইচ্ছে করে তাদের সাজানো হন্টেড হাউসের ডেকোরেশন কিছুটা নষ্ট করে দেয়। তারপর ফারহান স্যারের কাছে গিয়ে বলে, স্যার কিছু দরকারি জিনিস নতুন করে কিনতে হবে, আমাকে একটু বাজারে নামিয়ে দেবেন, না হলে কালকের অনুষ্ঠানের সব প্রস্তুতি আটকে যাবে। আর এই কথা শুনে ফারহান স্যারও কোনো সন্দেহ না করে আয়শার কথায় রাজি হয়ে যায়। ওদিকে রেহানা ম্যাম বসে বসে তখন ছোটবেলার কথা ভাবছে। তার মনে পড়ে ফারহানের বাবা যখন ফারহানের মাকে ছেড়ে চলে যায় তখন সে পুরোপুরিভাবে ভেঙে পড়ে। এরপর থেকে ফারহানই ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, তাই সে কোনোভাবেই ফারহানের ভাগ্য অন্য কাউকে দিতে চাইতো না। এদিকে আয়শা অনেক কৌশলে ফারহান স্যারকে শেষমেশ সেই মন্দিরের কাছে নিয়ে আসে, কিন্তু মন্দিরের সামনে যেতেই ফারহান স্যারের মায়ের আত্মা হঠাৎ প্রচন্ড অস্থির হয়ে ওঠে। বাতাসের শো শো শব্দের মতো সে ফিস ফিস করে বলতে থাকে, ওকে নিয়ে যেও না, আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিও না, ও শুধু আমার। আর এমন দৃশ্য দেখে আয়শার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। কিন্তু এখন আর পিছিয়ে আসার কোনো পথ নেই, কারণ সাবার বাঁচা মরা এখন তার উপরে নির্ভর করছে। যাই হোক, ঠিক তখনই হঠাৎ যারা পেছন থেকে দৌড়ে এসে ফারহান স্যারকে ধাক্কা দিয়ে ওই মন্দিরের সীমানার ভেতরে ফেলে দেয়। আর এই ধাক্কাতেই ফারহান স্যার আর তার মায়ের আত্মার মাঝখানের সেই অদৃশ্য বন্ধনটা ছিঁড়ে যায়। যারা চিৎকার করে বলে, আয়শা ফারহান স্যারকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আর যারা নিজে মন্দিরে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর আত্মার মোকাবেলা করতে থাকে। কিন্তু পরের মুহূর্তেই এক প্রচন্ড ধাক্কায় যারা সিটকে মাটিতে পড়ে যায়, কারণ ফারহান স্যারের মায়ের আত্মা এখন আগের চেয়েও বেশি ভয়ঙ্কর আর খ্যাপাটে হয়ে উঠেছে। সবকিছু দেখে ঘাবড়ে গিয়ে এসব বুঝতেই পারছিল না এখন সে কি করবে। ঠিক ওই সময় ফারহান স্যারের মায়ের আত্মা আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকতে শুরু করে। তবে সে খুব ভালো করেই জানতো যে ভেতরে পা রাখা মাত্রই দেবতার শক্তি তাকে পুড়িয়ে ছাই করে দেবে আর তার অস্তিত্ব চিরতরে মুছে যাবে। তাও সে নিজের ছেলেকে ছাড়তে কোনো মতেই রাজি নয়, কারণ ফারহানই ছিল তার সব। তো মন্দিরের ভেতরে পা রাখতেই দেবতাদের পবিত্র শক্তি তাকে জ্বালিয়ে পুড়িয়ে শুদ্ধ করতে শুরু করে। আর ধীরে ধীরে তার সেই বিভৎস রূপ বদলে গিয়ে একজন সাধারণ মায়ের রূপে ফিরে আসে। আর ভালোবাসা মিশ্রিত কণ্ঠে সে ফারহানের দিকে তাকিয়ে বলে ওঠে, তুই শুধু আমার, তোকে সবসময় আমার সাথেই থাকতে হবে, অন্য কারো কথা শুনবি না।
শুধু আমার কথা শুনবি। এসব দেখে ফারহান যেন আবারও তার ছোটবেলার সেই দমবন্ধ করা পরিবেশ অনুভব করতে শুরু করে। ঠিক তখনই আয়েশা খুব নরম সুরে আকাশের দিকে ইশারা করে বলে, স্যার, ওই দেখুন আকাশে পায়রা উঠছে। আপনি একটা লম্বা শ্বাস নিন আর শক্ত হন। ভয় পেলেও একদমই পেছনে ফিরে তাকাবেন না। আর ঠিক ওই মুহূর্তেই ফারহানের মায়ের আত্মা ধোঁয়া আর ছাই হয়ে বাতাসে মিলিয়ে যায়। কিছুদিন পর সাবা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। তার ফ্যাকাশে মুখটা যেন আবার আগের মতো উজ্জ্বল আর জ্যান্ত হয়ে ওঠে। আয়েশা যখন সাবার সুস্থ হবার এই খবরটা পায়, তখন তার দুচোখ দিয়ে আনন্দ ভরে ওঠে। তার এতদিনের জমে থাকা সব টেনশন যেন এক নিমিষেই হালকা হয়ে যায়। আর আয়েশার মুখে প্রথমবারের মতো এক টুকরো সত্যিকারের হাসি দেখা যায়। এরপর সে জারাকে এমন এক গোপন কথা বলে যা সে আজ পর্যন্ত কাউকে বলেনি। আয়েশা জারাকে বলে, আমি প্রথমবার ভূত হিসেবে আমার নিজের বাবাকেই দেখেছিলাম। আসলে আয়েশার বাবা অনেক বছর আগেই মারা গিয়েছেন। আর সব থেকে কষ্টের ব্যাপার হলো, বাবা মারা যাওয়ার ঠিক আগের দিন আয়েশা খুবই তুচ্ছ একটা বিষয়ে তার সাথে প্রচন্ড ঝগড়া করেছিল। এই আফসোসটা তার মনে কয়েক বছর ধরে কাটার মতো বিঁধে আছে। বাবার প্রতি সেই ভালোবাসা আর অপরাধবোধ থেকে হয়তো সে তার আত্মাকে দেখতে পায়। কিন্তু আয়েশা চায় না তার বাবা এটা বুঝুক যে সে এখনো সেই পুরনো কষ্ট আঁকড়ে ধরে বেঁচে আছে। তাই যখনই তার বাবা তার পাশে এসে দাঁড়ায় বা তাকে ডাকে, তখন আয়েশা ইচ্ছা করে না শোনার ভান করত। আয়েশা শুধু চেয়েছিল তার বাবা যেন এমন ভাবে তার আশেপাশে থাকে যেন মনে হয় সে কখনো তাকে ছেড়েই যায়নি। তো যাই হোক, অবশেষে সেই সাংস্কৃতিক উৎসবের দিনটা চলে আসে। সাবা খুবই ভীত হওয়া সত্ত্বেও আয়েশা আর যারা তাকে জোর করে সেই হন্টেড হাউস বা ভুতুরে ঘরের ভেতরে টেনে নিয়ে যায়। সেখানে ফদও ভেতরে আসে আর আয়েশার সাথে কথা বলতে শুরু করে। কিন্তু অবাক করা বিষয় হলো, সাবা ফদকে দেখতেই পাচ্ছিল না। ঠিক তখনই আসল সত্যিটা সামনে আসে। ফদ আসলে কোনো মানুষ নয়, সেও সেই ছাত্রদের মধ্যে একজন ছিল যে অনেক বছর আগে স্কুলের বিল্ডিং ধসে পড়ার দুর্ঘটনায় মারা গিয়েছিল। আর সব থেকে বড় টুইস্ট হলো, এই স্কুলটা ছিল আসলে একটা গার্লস স্কুল। অর্থাৎ এই স্কুলে যতজন ছেলেকে দেখা যাচ্ছিল তাদের প্রত্যেকেই আসলে এক একটা আত্মা। আর এমন একটা টুইস্টের মধ্য দিয়েই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। রাজবার থেকে আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন জনি ভাই। ঢাকা থেকে আমাদের ভিডিওটা দেখেছিলেন তাসনিম আক্তার আপু। রাসেল ভাই আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ওয়েস্ট বেঙ্গল থেকে। সেই সাথে সৌদি আরব থেকে সব সময় আমাদের ভিডিও দেখেন দিদার ভাই। আপনাদের সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রেখে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।